আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আজকের গল্প মনীষা দত্তের লেখা মায়া রাতের প্রহেলিকা। আপনাদের সাথে রয়েছি আমি রিতম, আমি মঞ্জুরি। সিজন 1, এপিসোড 5। প্রবল গরম, সূর্যদেবের গনগনে তাপপ্রবাহ এবং রাজরাস্তার আজন্মকালীন যানজটের মুখে পড়েও কাঁটায় কাঁটায় দুপুর 3টেতেই ডক্টর খান্নার ফরেন্সিক ল্যাবে এসে পা রাখে সময়ানুবর্তী ধ্রুব। ডক্টর খান্না ওকে দেখা মাত্রই ঠোঁটে সৌজন্যের হাসি মেখে সোফাতে বসার জন্য বলে মনে মনে ভাবে, এই অলস প্রজন্মের যুগেও এমন একখানা ছেলে কোন দেবতার বরপুত্র হতে পারে। ধ্রুবর লৌহ কঠিন শরীরের প্রতিটা সুঠাম পেশি ঘামে ভেজা শার্টের পাতলা পরত ভেদ করে ফুটে উঠেছে, যা দেখে ডক্টর খান্নার কাছে প্রশিক্ষণরত বছর 26 শ্রীতমার মনে প্রজাপতির আগমন ঘটছে। কাজ থামিয়ে ধ্রুবকে মাপতে লেগেছে সে। ধ্রুব বোঝে এখানে এলে এই বিশেষ মেয়েটির নজরে বারবার বন্দী হওয়ার কারণ ওর প্রতি মেয়েটির মুগ্ধতা। শ্রীতমার দৃষ্টি খারাপ নয়, কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ ধ্রুবর ওকে পোষায় না। ডক্টর খান্না যেহেতু ওর ব্যক্তিগত জীবন সম্পর্কে বেশ অবগত, তাই শ্রীতমাকে ও বাইরে বসার নির্দেশ দেয়। নিরাশ মুখে বেচারি আজ্ঞা পালন করে। এবার তুমি স্বচ্ছন্দে বসো ধ্রুব, শ্রী চলে গেছে, আমি না বললে ও ভিতরে আসবে না। আপনার কথা খুব মানে দেখছি, তাহলে ওর একটা হিল্লে করে দিন। সারাক্ষণ আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, বড্ড খারাপ লাগে। খারাপ লাগে যখন তখন মেয়েটার জন্য পাত্র দেখো, বুঝলে? আমার বয়স হয়েছে বাবা, অত ছোটাছুটি আমার সয় না, বুঝলে? আমার হাতে আর ছেলে কোথায়? আজকাল সবই তো ওই চোর ডাকাত গুন্ডা বদমাইশের দল। হ্যাঁ, কেন? তোমার বন্ধুটি আছে না, কি যেন নাম? কে? ময়ূর? কে? না মানে ময়ূখের কথা বলছেন? হ্যাঁ, ওই এই সেও তো শুকনো মুখে ঘুরে বেড়ায়। এরও কেউ নেই, ওরও কেউ নেই, জমবে ভালো। তা ময়ূখ থেকে মনে পড়লো, সে ছেলে কই, আসবে না? আসছে, রাস্তায় আটকে। রানাও সঙ্গে আছে। আবার রানা কেন? ওই ছেলেটা ভীষণ ফাজিল। আগের বার এসে আমার দুটো দামি কনিকাল ফ্লাস্ক ভেঙে যাতা লোকসান করে দিয়েছিল। হাত পা কথা বলে কিনা তেনার। ভরসা রাখুন, এবারে আর কোনো ভাঙচুর হবে না। হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। ওদের সোজা সাপটা কথোপকথনের মাঝেই কাঁচের দরজা ঠেলে সশরীরে ভিতরে এসে উপস্থিত হয় ময়ূখ ও রানা। প্রবেশ করার পর টনক নড়লে ভদ্রতার খাতিরে দুজনেই সমস্যারে বলে, আসতে পারি? আরে এসো এসো এসো, তোমাদের জন্যই তো অপেক্ষা করছি। ধ্রুব কোন সত্যযুগে এসেছে, আর তোমরা এত কুড়েমি করলে কি হয়? রানা লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গিয়ে একটা চেয়ারে শটাং বসে পড়ে। ও কারোর অনুমতির অপেক্ষা করে না। জামার হাতায় কপালের ঘাম মুছতে মুছতে বলে, কোনটা ছেড়ে কোনটা বলি, একদম দম বন্ধ কর ট্রাফিক জ্যাম, তার উপর এই গরমের হলকানি। এই সেদ্ধ যে হয়নি ওই 14 পুরুষের ভাগ্য। হ্যাঁ, ধ্রুব স্কেল হাতে ওদের বকুনি দেয়। এই অজুহাত মারিও না, হ্যাঁ, যে আমিও আটকে ছিলাম। রোদ আমারও গায়ে লাগছিল, তাও তো আমি এসেছি টাইম মতো। আর তোরা দুজন কি করলি? এই কাজ নিয়ে জীবনে একটু সিরিয়াস হয় এবার, এভাবে আর কতদিন? দেখ ভাই, আমাকে আর টানিস না, সব দোষ রানার। কিয়ারার ভয়ে ও পুরো জুজু মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে কল করে লোকেশন জানাচ্ছে, আপডেট দিচ্ছে। আরে দুজনের ভাতই হজম হয় না নাকি লোকেশন আপডেট না দিলে? ওই করতে গিয়েই তো বেকার বেকার সিগন্যালটা খেলো, আর তারপর থেকেই তো এই জ্যামে আটকে আছি। অন্য সময় হলে রানার বিষয়টা নিয়ে হয়তো ধ্রুব মস্করা করে উড়িয়ে দিত, নয়তো মজার ছলে গাল মন্দ করত। কিন্তু আজ ও ভীষণ গম্ভীর গলায় উপদেশ দেয়, রানা, নিজের কাজের প্রতি ডেডিকেটেড হতে শেখ। তুই একটা দায়িত্ব নিয়ে বেরিয়েছিস, ছ্যাবলামি করতে নয়। হ্যাঁ, সেটা যেমন তোর বোঝা উচিত, তেমনই কিন্তু কিয়ারারও বোঝা উচিত। ইউ বোথ আর ওয়েল ম্যাচিউরড, সো ডোন্ট অ্যাক্ট লাইক আ চাইল্ড। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, ওসব পার্সোনাল প্রফেশনাল লাইফের অন্তর পরে বোঝাবে ধ্রুব। আগে তোমরা এসো এইদিকে, কাজটা শুরু করি। ডক্টর খান্না সাদা গ্লাভসে 5 আঙুল ঢোকায়। ডক্টর খান্নার বড় সড়ো পরীক্ষামূলক আয়তকার টেবিলটার 2 পারে দুজন করে দাঁড়ায়। ওর একদম পাশে ধ্রুব দণ্ডায়মান, আর ওদের বিপরীতে ময়ূখ ও রানা।
স্থান নির্বাচনে হেরফের ঘটলেও 4 জোড়া চোখের কৌতূহলী দৃষ্টি কিন্তু টেবিলের মধ্যেখানেই আটকে। ঘটনাস্থল তথা মৃতের দেহ থেকে সংগৃহীত স্বল্প সংখ্যক নমুনায় ভরা বায়ুনিরোধী প্যাকেটগুলো টেবিলের উপর সার দিয়ে বিছিয়ে দেয় ডক্টর খান্না। প্যাকেটগুলির প্রতিটার ভিতরই বিবিধ বস্তু রাখা, যদিও পরিমাণে সেগুলো খুবই কম। এই দুটো আলাদা প্যাকেটে ভিকটিমদের জামা কাপড় রয়েছে, ছোটরা মেল আর বড়টা ফিমেল ভিকটিমের। ডক্টর খান্নার হাতের ইশারা সমেত কথ্য নির্দেশিকা অনুসরণ করে ঘরে উপস্থিত বাদবাকি 3 জনই ওই প্যাকেটের দিকে সজাগ দৃষ্টিতে তাকায়। ডক্টর খান্না নিজের ড্রয়ার থেকে আরও 3 জোড়া সাদা দস্তানা বের করে প্রত্যেকের হাতে ধরিয়ে দেয়। দুহাতে ভর দিয়ে টেবিলের উপর ঝুঁকে পড়ে বলেন, এই তোমরা গ্লাভসগুলো পরে নাও, আমি ততক্ষণ প্যাকেটটা খুলি। জামা কাপড়গুলো টেবিলে পেতে না বোঝালে পাতা ফাঁদের মহিমা ধরতে পারবে না। ডক্টর খান্নার কথায় ধ্রুবরা মুচকি হাসে। রাবারের দস্তানায় হাত গলিয়ে সন্দেহজনক প্রশ্নটা সর্বপ্রথম ধ্রুবই করে। কি ব্যাপার বলুন তো ডাক্তার, আপনি কি এই চুড়িদার আর টি শার্টে খুনির ফিঙ্গারপ্রিন্ট পেয়েছেন জটিল গবেষণার পর? হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট খুনির কিনা সেটা এখনো ধোঁয়াশা, তবে এই ভিকটিমদের ফিঙ্গারপ্রিন্টের সাথে এই জামার, চুড়িদার, শার্ট এগুলোতে বারবার পাওয়া ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নেই। অর্থাৎ আমি তোকে কাল রাত্রে খালপাড়ে দাঁড়িয়ে যা যা বলেছিলাম সেটাই ঠিক। ময়ূখের কথা শুনে ধ্রুব সবে মাত্র ঠোঁট দুটো ফাঁক করেছিল কিছু বলতে যাওয়ার তাড়ায়, কিন্তু তার আগেই ডক্টর খান্না ভ্রু কুঁচকে জিজ্ঞাসু দৃষ্টিতে ময়ূখের দিকে তাকায়। কোনটা ঠিক ময়ূক? এই বিষয়ে কাল তুমি ধ্রুবর কাছে যা আলোকপাত করেছিলে আমি কি সেটা জানতে পারি? নিশ্চয়ই ডাক্তার। দেখুন, এই সালোয়ার সেট আর ওই টি শার্ট প্যান্ট দেখে মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী মহাশয় শনাক্ত করেই দিয়েছেন যে এটা হচ্ছে ওনাদের ওই জনজাগরণ পার্টির 2 সদস্য অখিল বিশ্বাস আর মনোরমা চট্টরাজের মৃতদেহ, যাদেরকে বিরোধী পক্ষের কেউ ছক্কসে খুন করেছে। কিন্তু আমরা ওদের ফোন লোকেশন এবং আশেপাশের কানাঘুষো খবরাখবর নিয়ে জেনেছি দুজনের মধ্যে এক্সট্রা ম্যারাইটাল অ্যাফেয়ার ছিল। এইসব শুনে আমার মনে হয়েছে এরা দুজন নিজেরা পালিয়ে গিয়ে অন্যত্র শান্তিতে বাঁচার জন্য নিরীহ কোনো 2 জন মানুষের বলি চড়িয়ে এই লাশটাকে লোপাট করেছে। হতেই পারে সরকারের খাতায় নিজেদেরকে মৃত দেখাতে। কদিন গা ঢাকা দিয়ে থাকার পর পরিস্থিতি শান্ত হলে বেরিয়ে আসবে এটাও নিশ্চয়ই ভেবেছে। তখন আর ওদের খবর কে রাখবে, এমন তো আকছার হচ্ছে। তুমি মন্দ বলনি রিজনটা ময়ূক। এটাও ঠিক যে এমন ঘটনা চোখের আড়ালেই কত ঘটে চলেছে, তবুও বলবো আরও একটু ভালো করে ভেবে দেখো। শুধু 2টো মানুষকে খুন করে নিজেদের মৃত সাজাতে হলে ওরা এক কোপ বা এক গুলিতেই শেষ করে দিতে পারতো, তাই না? এতটা ব্রুটালি মার্ডার করার কি দরকার ছিল? হ্যাঁ, ভেবি কাউকে সুপারি দিয়েছিল, এসব তারই কাজ। তাছাড়া আপনারা কি জানেন পার্টি ফান্ডের একটা মোটা অ্যামাউন্টের কোনো হিসেব পাওয়া যাচ্ছে না, আর সেটাও আবার ওই 2 জন যেদিন নিখোঁজ হয় তার আগের দিন থেকে। এই খবরটা গোপন সূত্রে পাওয়া। এরপর আরও আছে, প্রথম লাশ যে রাতে ফেলা হয় পুষ্পক সেতুর নিচে, সেই রাতে ডোম লোকটা কী যেন নাম, কিছু ওই তো কালাচাঁদ পণ্ডিত। হ্যাঁ ওই কালাচাঁদ পণ্ডিত। হ্যাঁ, ওকে 50,000 টাকা দেওয়া হয় লাশ ফেলার জন্য। আর কাকতালীয়ভাবে ওই দিনই 3 বার ট্রানজ্যাকশন হয় অখিলের ব্যাংক অ্যাকাউন্টে, আর ওই মোট ডেবিটেড অ্যামাউন্ট ঘুরে ফিরে সেই 50। তাহলে এবার বলুন তো খুনি কে? আবার ময়ূকদা ওই অখিল মনোরমার অবৈধ জুটি। ওরা ইনডিরেক্ট ক্রিমিনাল, আর কোনো একজন মহান সুপারি কিলার ডাইরেক্ট। ব্যাস, সব তার জুড়ে গেছে। চলো এবার ধরপাকড় শুরু করি। দুহাত তুলে নাচের ভঙ্গিমায় ঘর থেকে বেরোতে প্রস্তুত হয় ময়ূক। দাঁড়া। ধ্রুবর গম্ভীর গলার স্বর শুনে যাওয়ার তাগিদে থাকা ময়ূক আর রানার পা দুটো সঙ্গে সঙ্গে থেমে যায়। ওরা ঘাড় ঘুরিয়ে পিছন ফিরে তাকাতেই ধ্রুব তীরের ফলার মতো চাহনিতে বিদ্ধ হয়। টেবিলের কোনায় হাত ঠেকিয়ে দণ্ডায়মান ধ্রুব বলে, চুপচাপ ওইখানে গিয়ে বস। হ্যাঁ, কেন? আমার কিছু এক্সপ্লেন করার আছে। বেশি লাফালাফি না করে যা বলবো সেটা মন দিয়ে শুনবি, তারপর সিদ্ধান্ত নিবি খুনি কে বা কারা আর তার কি মোটিভ। ধ্রুবর গুরু গম্ভীর কণ্ঠস্বর শুনে বাধ্য ছাত্রের মতো 2টো চেয়ারে 2 জন বসে পড়ে। এক আঙুলের টি শার্ট ঝুলিয়ে এবং অন্য হাতে একখানা ফটোকপি নিয়ে ওদের চোখের সামনে তুলে ধরে ধ্রুব। এইটা মেল ভিক্টিমের টি শার্ট, আর এই ফটোটা ওর পিঠের। পুনরায় ওগুলো টেবিলে রেখে তর্জনী উঁচিয়ে ময়ূকদের টেবিলের কাছে আসার জন্য আহ্বান জানায়। ওরাও ধীর কদমে হেঁটে চলে আসে।
শার্টটাকে ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে ওদের দিয়ে পর্যবেক্ষণ করানোর পর ধ্রুব আত্মবিশ্বাসী গলায় নিজের বক্তব্য রাখে। এই শার্টে অল্প স্বল্প রক্তের ছোপ ছাড়া আর কিছু খুঁজে পেলি? না, রক্তের দাগ ছাড়া তো কিছুই নেই। ভালো করে দেখ ময়ূর। ধ্রুবর কথায় দুজনে আরও খুঁটিয়ে চোখ বোলায়। কিছু না পেয়ে কপাল খুঁজকে রানা বলে, এবারেও ভাড়ে মা ভবানী ধ্রুবদা। ওকে দেন, ছবিটার দিকে তাকা, বিশেষত পিঠের পোর্শনটা। রানা আর ময়ূক ছবিটা কয়েক সেকেন্ড ধরে হাতে নিয়ে নাড়াচাড়া আলাপ আলোচনা করার পর সিদ্ধান্তে উপনীত হয়। দুজনেই সমস্বরে বলে, ও হরি, ক্লোজ আপ ছবিতে পিঠে বেশ ঘষ্টানো টাইপের মোটা মোটা দাগ দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো আবার আকাশি রঙের। এটার কি মানে? মানে এটা নিশ্চিত যে এই দুটো বডি আর বডির গায়ে জড়ানো জামা কাপড়ের মালিক একই ব্যক্তির নয়। তার মানে তো আমি ঠিক, ওই ধাপ্পাবাজ দুটোই খুনি। তাহলে চল ওদের কান ধরে থানায় টেনে আনি। শুধু শুধু আটকালি কেন আমায়? হ্যাঁ, তুই এতক্ষণ ঠিক ছিলি, কিন্তু খুনির পরিচয় সম্পূর্ণ ভুল। ময়ূর, তোকে কতগুলো পয়েন্ট বলি। 1, খুন ওরা নিজেরাও করেনি আর লোক দিয়েও করায়নি, কারণ এই দুটো বডিতে পাওয়া অন্যান্য আঘাতগুলো টেস্ট করে দেখা গেছে সেগুলো বেশ সপ্তাহখানেকের পুরনো। ঘাড়ের নিচে একটা ফুটো রয়েছে। ডাক্তার খান্নার কথায় ওটা সিরিঞ্জ ফোটানোর ফুটো। হয়তো কিডন্যাপিংয়ের আগে ঘুমের বা অজ্ঞান করবার কোনো ড্রাগ ইনজেক্ট করা হয়েছিল। ফরেন্সিকে জানা গেছে সেটা 15 থেকে 18 দিন আগেকার ক্ষত। এছাড়াও আরও উংস আছে, সেই সবে টাইম গ্যাপিং পরপরই। পয়েন্ট নাম্বার 2, অন্য কাউকে নিজেদের মৃতের ছদ্মবেশে সাজানোই যদি ওদের মূল লক্ষ্য হতো, তাহলে তুলে এনে একটা গুলিতেই খতম করে দিতে পারত, যেমনটা ডাক্তার বললেন। সেখানে শুধু শুধু এত টর্চার কেন? পয়েন্ট নাম্বার 3, দুজন ভিকটিমের পিঠেই চুনকামের রং লেগে রয়েছে। দেখে মনে হচ্ছে দুজনেই বাঁচার জন্য দেওয়ালে ঠেস দিয়েছিল, তাও নগ্ন অবস্থায়। দেওয়ালের গা হাতড়ে হাতড়ে ওঠার চেষ্টা করেছিল, তাই হাতেও এই দাগ। পয়েন্ট 4, সুপারি কিলাররা প্রফেশনাল হয়। জানি তাদের মায়া মমতা থাকে না, তবে কাজ তারা স্পিডে করতেই ভালোবাসে। গলায় চাকু টেনে অথবা বুকে গুলি করে অথবা আবার পেটে বার কয়েক ছোড়ার কোপ মেরেই টাকা উসুল করে নেয়। 1% শেয়ারও কাউকে ছাড়ে না। লাশ গুম করতেও ওরা কাউকে ভয় পায় না। শহরের আটঘাট সব ওদের হাতের মুঠোয়। সেই ওরা লাশ ফেলার জন্য একজন ডোমকে কেন দায়িত্ব দেবে? ধ্রুব বোতল খুলে কিছুটা জল গলায় ঢালে। মুখ মুছে নেয়, পুনরায় বিশ্লেষণ শুরু করে। পয়েন্ট নাম্বার 5, সুপারিরা অ্যাডভান্স পেমেন্ট ছাড়া কাজ করে না। আর যদি সত্যিই এরকম টর্চার করে কাউকে মারতে হয়, তাহলে 1 কোটির নিচে কোনো কথাই নেই। কিল বাই টর্চার হলে ওদের কতটা সময় ব্যয় হয় বলতো? কতগুলো কাজও হাত ছাড়া হয়ে যায়। সেটা কি সুদে আসলে মেটায় না ভাবছিস ওরা? নাম্বার 6, ওই অখিল আর মনোরমার ব্যাংক ডিটেলে গত 2 সপ্তাহে কেন, তার আগেও এত টাকা খেপে খেপে বা একেবারে ডেবিটেড বা অন্য কোথাও ট্রান্সফার হওয়ারও কোনো প্রুফ নেই। এবার যদি বলিস ঘর থেকে দিয়েছে, তাও সম্ভব নয়, কারণ ওদের দুজনেরই বাড়িতে কয়েক মাস আগে ইনকাম ট্যাক্স অফিসাররা রেইড মেরেছিল। যা বাজেয়াপ্ত করার করে নিয়েছে। তারপর পার্টি ফান্ডের যে অ্যামাউন্টের কথা বলছিস, সেটার হিসেব মিলছে না। মাত্র 6 দিন হয়েছে। 1 সপ্তাহ আগে অবধিও সব ঠিকঠাক ছিল। তবে ও টাকা কোথায় গেল? হ্যাঁ, লাস্ট পয়েন্ট, এই DEATH = ডেথ, এই লেখা কাগজটা দুটো বডির পায়ে জড়ানো কাঁটা তারই আটকানো ছিল। খুন যদি ওরাই করবে, তবে এই মেসেজ কেন ছেড়ে যাবে? তাও আবার প্রিন্টেড, হাতে লেখাও নয়, যাতে কেউ ধরে না ফেলে। এদিকে ওই 50,000-এর টোপওয়ালা কাগজটা কিন্তু হাতেই লেখা, বড্ড তাড়াহুড়োতে লেখা। কোনো প্রফেশনাল কিলার এই সামান্য ভুলটা মোটেও করবে না। আর ওই দুজন গুণধর যা লদুস মার্কা, তাতে ওদের দিয়ে নিজে হাতে ব্রুটালি মার্ডার করানোটা অসম্ভব। তাই আমার মনে হয় এই কাজ কোনো সাইকোপ্যাথের। অনেকটা 90s-এর ভারত কাঁপানো স্টোনম্যান হামলা আর 80s-এর লন্ডনের জ্যাক দ্য রিপারের নাইটমেয়ার, অনেকটা এদের মতো।
কারেক্ট ধ্রুব, একেবারে রাইট ওয়েতে হাঁটছে, একদম রাইট ওয়েতে। অটোপসির সময় বডিতে যে অবস্থা আমরা দেখেছি, তাতে এরা সাধারণ খুন হতেই পারে না। তাছাড়া এই প্যাকেটটার ব্যাপারে তো বলাই হলো না। সবচেয়ে ছোট এয়ারটাইট প্যাকেটটা খুলে ওর মধ্যেকার বস্তুগুলো সাদা কাগজের উপর ঢেলে দেয় ডক্টর খান্না। বেশি নয়, অল্পই, তবুও সে বস্তুগুলোর উপস্থিতিতে সাদা কাগজটা চিকচিক করে ওঠে। ডক্টর খান্না একটা সন্ন্যার সাহায্যে একটি তারা আকৃতির ক্ষুদ্র পদার্থকে তুলে এক চোখ বোঝে। এইগুলো হচ্ছে ফলস মিরর, মহিলাদের জামা কাপড় ডিজাইন করার জন্য ইউজ হয়। এরা স্টার শেপে কাটা, আর এইগুলো ছোট ছোট রঙিন কাগজ। কী রং ছিল তা অবশ্য বোঝা দেয়, কারণ রক্ত ভিজে শুকিয়েও গেছে, যেটা স্কাল্প থেকে কালেক্ট করেছি। আর কয়েকগুচ্ছ চুল আমি বডির মাথা থেকে কেটে রেখেছি, এটা দেখাতে যে চুলগুলোতে অভ্র লেগে। দেখো দেখো, তোমরাও দেখো। ধ্রুব এই নতুন তথ্যের ব্যাপারে জানতো না। হয়তো ডক্টর খান্না ওদের সকলকে এটা স্বচক্ষে দেখাতেই এখানে ডেকেছিল। ময়ূখ রানা সমেত ধ্রুব নিখুঁতভাবে সবটা চোখের আয়নায় বন্দি করে নেয়। ওদের দেখাশোনা প্রায় যখন শেষের দিকে, তখনই ডক্টর খান্নার গলা খাঁকারি শোনা যায়। তাহলে কি বুঝলে সবাই, এই ফাইন অবজেক্টগুলো কিসের হতে পারে? ডক্টর, এগুলো তো পেপার ব্লাস্ট পার্টিকেলস। অনেকে এটাকে পেপার ক্র্যাকারও বলে থাকে। আসল নাম কনফেটি বা কনফেট্টি। নর্মালি কোনো অকেশনে সেলিব্রেটিং পারপাসে ইউজ হয়। অ্যাবসোলুটলি রাইট। এই পার্টিকেলস দুজনের মাথার স্কাল্পেই কিছু কিছু পাওয়া গিয়েছে। এছাড়া চুলের লেন্থ আর ঘাড়ে গলায়ও অভ্রের অস্তিত্ব পেয়েছি। ফিমেল ভিকটিমের চুল বেশ বড় আর মোটামুটি অমসৃণ হওয়ায় এই স্টিকি জিনিসগুলো একটু বেশি পরিমাণেই মিলেছে সেখানে। মোট কথা, দুটো বডি, একাধিক উন্ড সহ অন্যান্য জায়গাতে যেমন সিমিলারিটি রয়েছে, তেমনই সূক্ষ্ম জিনিসগুলোতেও রয়েছে। রানার মাথার স্নায়ুগুলো যেন মুহূর্তে চিরিক করে জ্বলে ওঠে। আচ্ছা, তার মানে এমন নয় তো যে ভিকটিমকে জবাই করার আগে বলির পাঠার মতো খাতির যত্ন করা হয়েছিল? মানে ওই উষ্ণ অভ্যর্থনা জানানো যাকে বলে। আর উষ্ণ অভ্যর্থনা একমাত্র কোনো সেরিমনি বা অনুষ্ঠানেই জানানো হয়। তাহলে ব্যাপারটা দাঁড়ালো এটাই যে ভিকটিমরা মরার আগে কোনো একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করেছিল। সেটা কর্পোরেট ইভেন্ট হোক বা ফ্যামিলি ফাংশন কি সোশ্যাল কোনো সেরিমনি বা সামথিং লাইক দ্যাট। ব্রাভো মাই বয়েজ, ব্রাভো। এইসব ফিজিক্যাল এভিডেন্সগুলো অবজার্ভ করার পর আমিও এটাই ভেবেছিলাম। সত্যি ডাক্তার খান্না, আপনার কাজ অতুলনীয়। দুটো বডিরই মাথার চুল থেকে পায়ের নখ অবধি চোখ দিয়ে ডিসেকশন করা, ইটস নট ভেরি ইজি। ধ্রুবর গলার স্বরে ডাক্তার খান্নার জন্য ভক্তি, শ্রদ্ধা এবং গর্ব মিশে রয়েছে। করতে হয় ধ্রুব, করতে হয়। আমি তোমাদের সব সময় বলি না, কাজে প্রফেশনালিটি থাকবেই, ওটা না হলে পেট চলবে না। কিন্তু তার আগেও কাজকে নিঃশর্তে ভালোবাসতে হবে, নাহলে বয়সের ভার অকালই চাপা দিয়ে চলে যাবে, বুঝেছ? ডক্টর খান্নার কৌতুক মিশ্রিত শিক্ষণীয় বাক্যের নিগূঢ় অর্থ বুঝতে পেরে উপস্থিত সকলেই সম্মিলিত সুরে মন খুলে হেসে ওঠে। রহস্যের গিঁটে হালকা টান পড়লেই তদন্তকারীদের মধ্যে খুশির উষ্মা ছড়িয়ে পড়ে। সেই মতো ওরাও হাসি ঠাট্টায় মশগুল ছিল। তবে হঠাৎই এই আসরের তাল কাটে ময়ূখের মুঠোফোনের ঘ্যার ঘ্যারে রিংটোনের শব্দে। এই বিশেষ রিংটোনটাও লাগিয়েছে কেবলমাত্র ওসি সুমন্ত বাগচির জন্য। অন্য কারোর ডাক ভেবে আশায় বুক বেঁধে ফোন হাতে তুলে নেওয়ার পর যাতে ওনার নামটা দেখে আশাহত না হতে হয় সেই কারণে সুমন্ত ওপাশ থেকে বাঁচখাই গলায় চেঁচিয়ে ওঠে ময়ূখের উপর। কোথায় মনে পড়ে আছিস তুই? পেট্রোলিং এর নাম করে বেরিয়ে এখন কি পেট্রোল পাম্পে গিয়ে পাইপে মুখ মারতে লাগাচ্ছিস নাকি? ফোনটা লাউড স্পিকার মোডে রাখা ছিল। ওসির বাচনভঙ্গি এবং নিকৃষ্ট মানের শব্দচয়ন সম্পর্কে শুনে ডক্টর খান্না যথেষ্ট ক্ষুণ্ণ হয়। রানা কষে হাত মুঠো করে। ধ্রুবর আবার গোটা শরীরটাই শক্ত কাঠ হয়ে গিয়েছে বন্ধুর অপমানে। এমনিতেও ওসি সুমন্ত বাগচি ওকে যেভাবে ফাঁসিয়েছে তাতে ওই লোকটার প্রতি ওর কোনো দয়া, মায়া, শ্রদ্ধা, ভক্তি কিছুই আর অবশিষ্ট নেই, যদিও কোনোদিন ছিলও না। ময়ূখেরও যথেষ্ট বিরক্ত লাগছে ওসির কথাবার্তা, কিন্তু পেশাগত কারণে ওর হাত পা বাঁধা।
যতটা সম্ভব ঠান্ডা গলায় মেকি সৌজন্যবোধ মিশিয়ে ময়ূখ বলে, স্যার আসলে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট নিয়ে দুজন কার ড্রাইভারের মধ্যে ঝামেলা লেগে গিয়েছিল স্যার, তাই মধ্যস্থতা করতে গিয়ে লেট হয়ে গেল স্যার। আপনি চিন্তা করবেন না স্যার, আমরা 15 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি স্যার। ও আমার ভাই হয় স্যার, নতুন মাল নয়। খ্যাক খ্যাক করে হাসতে লাগে ওসি সুমন্ত বাগচি। সুমন্ত সমবয়সী বন্ধু রানার বাবা রজত অর্থাৎ ময়ূখের কাকু। সদ্যজাত রানাকে নদীর ধার থেকে উদ্ধার করেছিল সস্ত্রীক রজত, যা ওসি সুমন্ত বাগচি ভালো মতোই জানে। আজকাল তাই সেসব কথা তুলে মজা লুটে ও আনন্দ পায়। সুমন্ত বাগচির বিদ্রুপ মিশ্রিত কণ্ঠস্বর ময়ূখের অনুভূতি এড়ায় না। ওর চোয়াল শক্ত হয়, দাঁত চেপে অপমানটা হজম করে নেয়। যদিও সুমন্ত বাগচি ফিক ফিক করে খানিকক্ষণ হাসার পর পুনরায় বলে, ওই হাই প্রোফাইল পাবলিক দুটো হাতে নাতে ধরা পড়েছে, তাও আবার পাসপোর্ট ভেরিফিকেশনের সময়। মালগুলো মনে হয় ভাগার তালে ছিল, বুঝলি? যাই হোক, ওই ওদের মিসিং ডায়েরি আমাদের থানায় লজ করা হয়েছিল বলে তোকে এয়ারপোর্ট পুলিশ স্টেশনে একবার যেতে হবে এক্ষুনি। কোনো বেচাল যদি দেখি না, তাহলে ধ্রুব বাবুর পাল্লা ভারী করার জন্য তোকেও। আমি বেরোচ্ছি স্যার, সময় মতো পৌঁছে যাব স্যার, রাখলাম স্যার। ময়ূখ ফোন রাখতেই ধ্রুবকে দুহাতে ঘিরে নেয়, জটিল স্বরে প্রশ্ন করে, অখিল বিশ্বাসের মনোরমা চট্টরাজকে নিয়ে তুই সোজা হাত কাটা সোনুর ডেরায় চলে আয়। ওখানেই ওদের জামাই বরণ বধূ বরণ সব হবে। খেপে গেছিস তুই? বাগচি ফোনে রীতিমতো শাসাচ্ছিল আমাকে। সব যখন শুনেছিস সেটাও নিশ্চয়ই কানে গেছে। হাই প্রোফাইল কেস, আমি হাত লাগাতে পারবো না, সব দায় আমার ঘাড়ে চাপবে। বাগচি এখন আমার পিছনে হাত ধুয়ে পড়েছে। একটা মিস্টেক পেলে ও আমাকেও কমিটির মাঝখানে বসিয়ে দেবে। প্লিজ ধ্রুব, তোর পায়ে পড়ছি, তুই এত বড় রিস্ক আমাকে নিতে বলিস না। মানুষের জীবন রিস্কেই বাঁচে, নইলে সব যাবে ফসকে। ডায়লগটা মনে রাখিস, বাকি সিদ্ধান্ত তোর। এয়ারপোর্ট পুলিশ স্টেশন থেকে সোজা রাস্তা ধরে আমাদের থানা যেতে প্রায় আধ ঘন্টা লাগে, আর যদি ভেলভেট পার্ক রোড ধরে যাস তাহলে 45 মিনিট প্রায়। ওরা ভিআইপি, ওদের এক্সট্রা সিকিউরিটি দিতে তুই ভেলভেট পার্ক রোড চয়েস করেছিলি, এটাই বাগচিকে বলবি। বাট তুই আসলে স্ট্রেট রাস্তাতেই থাকবি, মাঝখানে আমি তোদেরকে তুলে নেব। গড়ে আমার জাস্ট ওই 15 মিনিটটুকু চাই। যা বলছি তাই কর, আমার উপর ভরসা রাখ। বাগচি তোর কিচ্ছু উকরাতে পারবে না। কিন্তু আমার মনে হয় ছোটখাটো একটা কনভয় তো থাকবেই, তাদের চোখে ধুলো দিয়ে কি করে? মন দিয়ে শোন ময়ূর, আমার চেয়ার চলে গেলেও সম্মানটা কিন্তু এখনো যায়নি। আজ যারা টিমে থাকছে তাদের সঙ্গে আমি কথা বলে নেব, বাকি গাড়িতে বসে নাটক করবি তুই। ভেলভেট পার্ক রোডের শুরুতেই বাঁদিকে হাত কাটা সোনুর ঘাটি, নিয়ে আয় দুটোকে ওইখানে। ধ্রুবর চোখের দৃষ্টি যেমন শিকারীর মতো তেমন আশ্বাসপূর্ণ। ময়ূখ আশ্বস্ত হয় ধ্রুবর কথায়। আসলে বন্ধুকেও মন থেকে বিশ্বাস করে। ঠিক আছে, যেমন তোর ইচ্ছা। চল না, তুই গাড়ি দিকে বস, আমি আসছি। ময়ূখের কপালে চিন্তার ভাঁজ পড়লেও ও ধ্রুব আর ডক্টর খান্নার দিকে তাকিয়ে আত্মবিশ্বাসের শুকনো একটা হাসি উপহার দিয়ে মাথার টুপিটা ঠিক করতে করতে ঘর থেকে বেরিয়ে যায়। ধ্রুব মাত্র কয়েক সেকেন্ডই সেই দিকে তাকিয়ে পর মুহূর্তেই চোখটা সরিয়ে নেয়। ফোনটা কানে তুলে ঘষা ঘষা গলায় কাউকে আদেশ দেয়। হ্যালো, ধ্রুব বলছি। হাত কাটা সোনুকে বল ডেরা সাজাতে, একটু বাদেই খান্দবেগ অতিথি যাচ্ছে সেখানে। আদর আপ্যায়নটা ভালো হওয়া চাই। পরিকল্পনা মাফিক পুলিশের কনভয়কে বুড়ো আঙুল দেখিয়ে অখিল বিশ্বাস আর মনোরমা চট্টরাজকে নিয়ে প্রায় উড়ন্ত গতিতে ময়ূখ এসে হাজির হয়েছে হাতকাটা সোনুর ডেরায়। ওখানে অনেক আগে থেকেই ওদের অপেক্ষায় চেয়ারে টান টান হয়ে বসে পা নাচাচ্ছিল স্বয়ং ধ্রুব। তারই সঙ্গে তাল মিলিয়ে ওর 10 আঙুলে নৃত্য প্রদর্শিত হচ্ছিল সামনেই রাখা বড় সড়ো ডেস্কটার উপরে, যেন ওটা তবলা, ইচ্ছে মতো বাজানো যায়। উৎপন্ন হওয়া ঠুকঠাক শব্দে বাকিদের বিরক্তি ধরে গেলেও প্রতিবাদ করতে নারাজ ধ্রুবর ভয়। প্রত্যেকেই চুপচাপ ওর দুই পাশে দেহরক্ষীর মতো দাঁড়িয়ে। এইরকম একটা ছক ভাঙা শারীরিক ভঙ্গিমায় ধ্রুবকে আন্ডারওয়ার্ল্ডের ধূর্ত ড্রাগ ডিলার বা কুখ্যাত মাফিয়ার থেকে কোনো অংশে কিছু কম মনে হচ্ছে না। হাত কাটা সোনু ওর বিশ্বস্ত সাকরেত মংলুকে চোখের ইশারায় কিছু একটা আদেশ দেয়। গাঁটটা গোট্টা শক্তিমান লোকটা কি বুঝলো জানা নেই, তবে মুহূর্তের মধ্যেই অখিল বিশ্বাসের ঘাড়খানা মোটকে ধরে ওকে প্রায় হাওয়ায় উড়িয়ে এনে
ধ্রুবর সামনে ধপাস করে বসিয়ে দেয় মংলু। কাজ শেষে ভালোভাবে 2 হাত ঝেড়ে ফেলে যথাস্থানে গিয়ে দাঁড়ায়। ওর ভাবভঙ্গি এমন যেন আস্তাকুড়ের আবর্জনা ঘেঁটে এসেছে। ঝাড়াঝুড়ির পর তবে শান্তি। অখিল বিশ্বাসের মতো ওজনদার নেতার হাস্যকর অবমাননা চাক্ষুষ দেখে মনোরমা মনে মনে লজ্জিত হয়। ঘটনার পুনরাবৃত্তি থেকে নিজেকে সুরক্ষিত রাখতে ও স্বইচ্ছায় গুটি গুটি পায়ে এগিয়ে এসে অখিলের পাশের চেয়ারে নিজের জায়গা করে নেয়। দুজনের কানের পাশ দিয়েই ঘাম গড়াচ্ছে। ওদের অন্তরসত্ত্বা ভয়ে কেঁপে ঘেমে নিয়ে একসা হয়ে উঠলেও বাহ্যিক পরিকাঠামোতে মিথ্যে কাঠিন্যের দেখনদারি দেখাতে ব্যস্ত। এই দ্বন্দ্বযুদ্ধের ফলে ওদের মুখে ফুটে ওঠা বাংলার আকৃতি দেখে ময়ূক রানা সমেত বাকিদের ঠোঁটের ডগাতেও হাসির সুরসুরি লাগা সত্ত্বেও ওরা হাসতে পারছে না। চাপ তাপ বৃদ্ধি পেলে আগ্নেয়গিরিতে বিস্ফোরণ ঘটে, লাভা ম্যাগমা স্রোত উঠে আসে। এক্ষেত্রে যাতে তা না হয় সেই জন্য ধ্রুব স্বহস্তে ওদের দিকে মাত্র একটা জলের গ্লাস এগিয়ে দেয়। মনোরমা জলস্পর্শ করে না, করবেই বা কিভাবে? ভিতরে ভিতরে কম কাঁপুনি তো হচ্ছে না ওর। এরা সবাই পুলিশের লোক, নাকি পুলিশেরা মাফিয়ার খাস দাস? সেটাই বোঝা দায়। জলে যদি বিষ মেশানো থাকে? নানান খেয়ালে নিমজ্জিত মনোরমা জলটুকু গ্রহণ না করলেও অখিল কিন্তু এক নিঃশ্বাসে পুরোটাই গলায় ঢেলে নেয়। ঠোঁটের কোণে লেগে থাকা জলবিন্দুটুকু হাতের উল্টো পিঠে মুছে নিয়ে অখিল বিশ্বাস স্বাভাবিক হয়ে বসে। জল পেয়ে গলার জোর বাড়ে ওর। তোরা কারা রে? আমাদেরকে এখানে তুলে এনেছিস কেন? চাষটা কি? তুই তো অনেক আগে করছিস, তুই সম্মান দিয়ে কথা বল। এই জানিস আমি কে? আমি জানিস এমএলএ অখিল বিশ্বাস। আমি এমএলএ অখিল বিশ্বাস। নিহাত পুলিশে ধরেছে তাই, নইলে তোদের মতো হাত কাটা পা কাটা বাঁধা বাঁধা গুন্ডাদের না চুটকিতে হাফিস করে দেওয়ার ক্ষমতা নাই। আমার সার্কেল সম্পর্কে তোদের কোনো ধারণা নেই, সেই আমাকে কিনা ধমকানো হচ্ছে। তুই করে টাকা হচ্ছে বলি আরে সাহস সব। ছাড়ো না, এসব লোয়ার ক্লাস ছোট লোকরা এসব সম্মান টম্মান বোঝে না। মনোরমার হঠাৎ দরদ উতলে উঠলে ও অতি ভয়েও মুখ খোলে। করকরে কটা নোট ধরিয়ে দাও হাতে, এক্ষুনি ছেড়ে দেবে। টাকা তো আর খোয়া যায়নি, সাথেই আছে। এই আমার জেরা এসে আমার সামনে বসে কানে কানে কথা বলছিস বড়, দেখবি কিভাবে কান কেটে ভাজা ভাজা করে দেবো। শোনো, ও যা করছে করতে দে। তুই বরং 1 বালতি গরম জল করগে যা। সঙ্গে ওই লোহার খুন্তিটাকেও উনুনে নাচে বসিয়ে দে, আর মংলুকে বল লাঠিতে তেল মাখাতে। ধাতব মারণ যন্ত্রটার গায়ে আঙুল বোলায় ধ্রুব। ধ্রুবর দাঁতে চিবনো কণ্ঠস্বর শুনে অখিল সামনে তাকায়। এরই মধ্যে ধ্রুবকে আঙুলের ডগায় রিভলভার নাচাতে দেখে ওর পিলে চমকে ওঠে। কোমর ভাঙিয়ে মহাশয় আপনা আপনি সোজা রাস্তায় চলে আসেন, কিন্তু মচকাতে ওর ঘোর আপত্তি। কি ব্যাপার? বন্দুক কেন? ভয় দেখানো হচ্ছে আমাকে? ভয়? এই আমাদের ধ্রুব স্যার তোকে ভয় দেখাতে ওটা বের করেনি, সিধা উপরে টপ কাবে বলে বের করেছে। আবার 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 আমাকে তুই করছিস তুই? এছাড়া আর কিসেরই বা যোগ্য তুই? সাষ্টাঙ্গে প্রণাম নেওয়ার? সালা ওইসব ছিনা নিয়ে এখানে চলবে না, বুঝছিস? শোনো, কে হচ্ছে কে? সরি স্যার, সরি। আর বেশি আজে বাজে কথা বলবি না একদম। আচ্ছা, তাহলে এমএলএ অখিল বিশ্বাস আর প্রফেসর মনোরমা দেবী নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য 2 নিরীহ মানুষকে মেরে ফেলে কেমন ফিল হচ্ছে? স্বর্গীয় নাকি নারকীয়? অখিল মনোরমা দুজনেই ঢোক গেলে। যদিও ধ্রুবর প্রশ্ন অখিলের মাথায় ঢোকেনি বলে ও পাল্টা প্রশ্ন করে। খুন করে বোঝেন? সেই খুনের কথা বলছি আমরা। পুষ্পক সেতুর নিচে আর খালপাড়ের এঁদো জমিতে আলাদা আলাদা করে যে 2 লাশ ফেলে রেখে এসেছেন, সেগুলো আপনাদের ভুলের ফল। আপনাদের কোথাও ভুল হচ্ছে।
আমরা কিনা খুন? না 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 না, তা হয় না। বুঝুন, এসব এসব খুনে টুনে টানবেন না, খুনে টুনে আমাদের টানবেন না। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, খুন আপনি করেছেন নাকি আপনার উনি মানে অবৈধ উনি, সেটা আমাদের আলোচনার বিষয় না, ঠিক আছে? আপনারা পার্টি ফান্ডের কোটি কোটি টাকা নিয়ে ভেগেছিলেন খুনের রাত্রেই, বাড়িতে বউ বাচ্চা স্বামী সন্তান রেখে দুজনে মিলে পরকিয়া করে বেড়ান। না, একান্তে বিলাসবহুল জীবনযাপন করতে অন্যের যে বলি চড়াননি সেটা আমরা কি করে বিশ্বাস করব? আমাদেরকে বোকা হাদা পেয়েছেন নাকি? ময়ূখ এই কেসটা নিয়ে এদের উপর সন্দেহ করে এতটাই আশান্বিত হয়ে রয়েছে যে আবেগ সামলাতে না পেরে বারবার ওই মেজাজ হারিয়ে ফেলছে। লাগিয়ে রেখেছেন? বলছি তো আমি এবারে, হ্যাঁ আমাকে এরকম করে বলছেন আমরা কোনো খুন করিনি। হ্যাঁ, এটা ঠিক যে টাকা নিয়ে ভেবেছিলাম, তা বলে খুন? উনি বাবা, না না, এই মনোরমা কি বলছো গো? হতেই পারে না, কোনো মতেই না। মিথ্যে, আপনি মিথ্যে কথা বলছেন। ধ্রুব, ধ্রুব তুই এদেরকে পাত্তা দিস না, এরা চোরের উপরে বাটপাড়ি করতে চাইছে। বলছি তো খুন করিনি। আপনাকে বলছি, হ্যাঁ আমার বাড়িতে না একটা মশাও মারা পড়ে না। আরে আমি ভালোবাসি, মানুষকে ভালোবাসি। মশারাও বিনা ঝামেলায় রক্ত খেয়ে উড়ে যায়, বুঝছেন? হ্যাঁ, সে আমাকে কিনা খুনি সাজানোর চেষ্টা। হ্যাঁ উড়ে বাবারি, হ্যাঁ কি বলছো গো মনোরমা? হ্যাঁ, আপনারা যে বড় মনের দিলদরিয়া মানুষ, এক মনে অনেকের ঠাঁই হয়, তা তো আপনার পাশের জনকে দেখেই বোঝা যাচ্ছে। আরো ডাকুন মনোরমা। হ্যাঁ, কিন্তু আর একটাও বাচ্চা ভোলানো গাল গল্প আমাদের শোনাবেন তো? বলুন। ধ্রুবর হাত ধরে ফেলে, চোখ ঝাপটে ইশারায় ওকে শান্ত করে অখিলের উদ্দেশ্যে বলে, ময়ূর শান্ত। আচ্ছা অখিল বাবু, চলুন, মেনে নিলাম আপনারা খুন করেননি, আপনার প্রেমিকাও করেনি, কাউকে সুপারিও দেননি। হ্যাঁ হ্যাঁ, একদম তাই, একদম তাই, আপনি সঠিক বুঝেছেন। হ্যাঁ, আপনি ভালো লোক মশাই। হ্যাঁ বুঝলেন, মনে সত্যের জয় সর্বত্র। হ্যাঁ, সত্যের জয় সর্বত্র। তাহলে মৃতদের শরীরে আপনাদের ব্যবহৃত জামা কাপড় কোথা থেকে এলো? অখিলের হঠাৎ উজ্জ্বল হয়ে ওঠা মুখে নিমেষে আঁধার ঘনিয়ে আসে। ও কোনো উত্তর দিতে পারে না। ওকে নিরুত্তর দেখে বারংবার একই প্রশ্ন সকলে মিলে জিজ্ঞেস করতে থাকে, তবুও সে জবাবহীন। এতক্ষণে ধ্রুবর ধৈর্যের বাঁধ ভাঙলে ও ঝাঁঝিয়ে ওঠে। কথা কানে ঢুকছে না আপনার? আমাদের মুখের আর একটা শব্দ খরচ করালে আপনাকে কিন্তু চুরি, খুন, প্রমাণ লোপাট সহ একাধিক মামলায় ফাঁসিয়ে দিতে পারি। এমনিতেও পার্টির কেউ আপনার পাশে দাঁড়াবে বলে আমার মনে হয় না এই কীর্তির পর। দেখো, আমার মনে হয় এদের সত্যিটা বলে দেওয়াই ভালো, না হলে না জানি কপালে কি জুটবে। চুরির যে খুনের শাস্তি সবচেয়ে বেশি হবে, সাথে 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 মান সম্মান পুরোটাই চলে যাবে। তার চেয়ে শোনো না, এদেরকে কিছু টাকা দিয়ে আর আসল ঘটনা বলে মানে এদের থেকে এখান থেকে তুমি কেটে পড়ো। চলো চলো, আমরা দুজনেই বেঁচে যাবো। কিন্তু মনোরমা, ও মনো, ওই টাকায় আমাদের মানে তোমার আমার 50-50 শেয়ার, ওখান থেকে একা নাও কমলে তো। আমি তোমাকে যা বলছি তুমি তাই করো, দোহাই তোমার। এদের সাথে ঝামেলা বাড়িও না, আমরা এখন একা, এরা সুযোগ নেবে তো। অখিল বিশ্বাস, আপনার সময় কিন্তু শেষ হয়ে আসছে। আমি 1 থেকে 3 গুনবো এবার, তার মধ্যে ডিটেলে না বললে আপনাকে ভগবানের বাবাও এসে বাঁচাতে পারবে না। আই মাস্ট সে। বার কয়েক ভয়ার্ত চোখে সকলের মুখ চাচাই করেও লাভ হয় না কোনো, এমনকি মনোরমা মুখ ঘুরিয়ে নেয়। স্যার, আমাদের জামা কাপড় চুরি করা হয়েছিল। অখিল কি না কি বলতে পারে ভেবে অন্যান্যরা অতি আগ্রহে বাক্যটা শুনছিল, কিন্তু রানা ফ্যাচ করে হেসে ফেলে অপ্রত্যাশিত উত্তর পেয়ে। চোরের ব্যাগ থেকে হাত সাবাই, হ্যাঁ, তাও আমার জামা কাপড়। এই জন্যই বোধহয় চোরের ওপর বাটপাড়ি বাগধারার উৎপত্তি হয়েছে। হাসি নয়, এটাই সত্যি। কোটি কোটি টাকা নিয়ে দেশ ছাড়তে চলেছিলেন আপনারা। চোর বাবাজি সেইগুলো না হাতিয়ে জামা কাপড় কেন হাতাবে বলুন তো? সে কি উলঙ্গ ঘুরছিল নাকি?
আপনি রেগে যাবেন না, আপনি রেগে যাবেন না। দেখুন দেখুন দেখুন, সেই সব তো আমরা জানি না। বান্ডিল বান্ডিল টাকা, ঠাসা ব্যাগটা সমেত গোটা গাড়িটাই কেউ চুরি করে নিয়েছিল। আমরা পিছু ধাওয়া করে ওই রাস্তা দিয়ে ছুটতে ছুটতে প্রায় মাঝ রাস্তায় এসে দেখি এই আমাদের কালো লেদারের ডাফেল ব্যাগটা উল্টে পড়ে আছে। ওইটা খোলার পর টাকাগুলো ঠিকঠাকই পাই, কিন্তু টাকার উপরে ঢাকলা হিসেবে আইওয়াশ করানোর জন্য চাপা দেওয়া আমার আর ওর 2 সেট জামা কাপড় পাই না। এই হাজার খুঁজেও পাই না। বিশ্বাস করুন, আমরা কিছুতেই বুঝতে পারছিলাম না জামা চুরি করার কি মানে। যেহেতু সামান্য জামা কাপড়, তাই বেশিক্ষণ সেটা নিয়ে আর মাথাও ঘামাইনি। টাকার ব্যাগটা যখন পেয়ে গেছি, এই তখন সাবধানে কটেজে ফিরে যাই। বুঝলাম। ধ্রুব শান্ত হয়ে সবটা শোনার পর মাথা ঝুঁকিয়ে শীতল দৃষ্টিতে তাকায় অখিলের দিকে। নিজের থুতনিতেই আঙুল ঠেকিয়ে বলে, কিন্তু একটা জিনিস পরিষ্কার হলো না, গাড়ির থেকেও কি জামা কাপড়গুলো বেশি দামি ছিল মিস্টার বিশ্বাস? মানে? যদিও জানি যে আপনাদের মতো ধনকুবের মানুষের কাছে একটা গেলে 100টা আসে, তবুও বলতে বাধ্য হচ্ছি, যখন জামা কাপড় খুঁজে না পেয়ে কয়েক সেকেন্ডের জন্য হলেও চিন্তায় পাগল হয়ে গেলেন, আবার নাকি ব্যাগ ঘেঁটে ঘুঁটেও অস্থির হয়েছিলেন অ্যাজ পার ইয়োর কনফেশন, তাহলে সেই একইভাবে অত দামি গাড়িটা চলে যেতে একটুও দুঃখ পেলেন না, হাহুতাশ করলেন না? এটা মেনে নেওয়া তো ঠিক না। না 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 না, মানে গাড়িটা চুরি যাওয়ায় আমাদের তো সুবিধাই হয়েছিল না, কারোর হাতে ধরা পড়ার ভয় ছিল না তো। সকলেই গাড়িটা সহজে চিনে ফেলতো কিনা, তাই ওটা নিয়ে আর মাথা ব্যথা। তাই নাকি? কিন্তু খোঁজ নিয়ে যে জানা গেছে আপনার বাড়ির প্রতিটা গাড়ি গ্যারেজে অক্ষত অবস্থায় রয়েছে, তাহলে আপনি কোন গাড়ি নিয়ে বেরিয়েছিলেন? নতুন কেনা কোনো গাড়ি নাকি পুরনো, আর নাকি চোরাই মাল অখিল বাবু? লোভে পড়ে পার্টির টাকা লুটছি মানে এই নয় যে আমরা খানদানি চোর। আপনি এরকম ভাবে বলবেন না ভাই। আর আমি এমএলএ, গাড়ি আমাদেরও ছিল, লোকসানটা আমাদেরই হয়েছে। হ্যাঁ, আপনার খোঁজ খবর আসলে সব ভুল। অখিল যে মেকি আত্মবিশ্বাসের সাথে শেষের কথাগুলো বলে শেষ করে, সেটা ধ্রুবর চোখে ভালোই ধরা পড়ে। বেশ, তো তাহলে গাড়ির নাম্বার বলুন, আমার খাস লোক লিখে নিয়ে খোঁজ করবে না হয়। যতই হোক দামি গাড়ি, আপনাদেরকে সেটা ফিরিয়ে না দিলে কি পারি? আমার তো শান্তি হবে না, বলুন। এই কথা শুনে অখিলের গলদ ঘর্ম অবস্থা হয়। যদিও মনোরমা নিজেকে বাঁচানোর জন্য গাড়িটির বিষয়ে সঠিক তথ্যাদি না জেনেই কেবলমাত্র অনুমানের বশে গোপনীয়তা ভেঙে দিতে উদ্যত হয়। নম্বর কি করে জানবে? ওটাও তো বলো কি হচ্ছে কি? এইসব কেন বলতে যাচ্ছ তুমি? এদেরকে কি আমাদের ব্যবসাটা সম্পর্কেও তুমি বলে দেবে নাকি? তাছাড়া তুমি যা ভাবছো তা ভুল। এই গাড়ি কিন্তু... তুমি চুপ করো তো, নিজে তো ফেসেছ, আমাকে না ফাঁসিয়ে শান্তি হচ্ছে না। না, পই পই করে বলেছিলাম পালানোর প্ল্যান করো না, পালানোর প্ল্যান করো না। না, শুনেছিলে আমার কথা? এখন আর আমাকে আটকে লাভ নেই, আমি সব বলবো। হ্যাঁ, বলবোই। হ্যাঁ, শুনুন তো, যেটা বলছিলাম, আপনি ঠিকই ধরেছেন, ওই গাড়িটাও আমাদের নিজের সম্পত্তি ছিল না। তাহলে কার ছিল? চুরির গাড়ি, সিম্পল। বাহ বাহ, কি বীরত্বের কাজ সত্যি। তা কার গাড়ি ঝেপেছিলেন? আমি জানি না, সেটা উনি বলতে পারবেন। নেই অখিল বাবু, আর কানাকাটি করে লাভ নেই। শুরু করুন। আমার হাতে কিন্তু আর মাত্র 5 মিনিট সময় আছে অখিল বাবু। আমাকে চোখ রাঙিয়ে লাভ নেই। নিজের কোনো ক্ষমতা আছে সেফটি মেনটেন করার? সেটা যখন নেই, তখন সমস্ত ব্ল্যাক মানির সোর্স, ওই ব্যবসাটার কথা ওদের কাছে স্বীকার করে নাও। তাতে তোমারও মঙ্গল আর আমারও মঙ্গল। ব্যবসা? ও মা গো, এই আমাদের এমএলএ বাবুর আমার ব্যবসা আছে গো। এই ধ্রুবদা, এটা কিসের ব্যবসা শুনি? হ্যাঁ, ড্রাগস নাকি এই সোমরস? হ্যাঁ। রানা চটুলতার হাসি হাসে। অখিল এখন ফাটা বাঁশের খাঁজে আটকে গিয়েছে। না পারছে মনোরমাকে শিক্ষা দিতে, আর না পারছে এদের থেকে পালাতে। অগত্যা মিয়নো মুখে সবকিছু বলতে বাধ্য হয়। তুমি এটা কি করলে? স্যার, ওই কার হ্যাকিংয়ের এক্সপার্ট দুটো ছেলেকে দিয়ে আমি নতুন গাড়ি চুরি করিয়ে তাতে কার স্টিকার চিপকে নাম্বার প্লেট বদলে চোরা বাজারে বেচে দিয়ে আসছি তো।
ওরাও সব হাত দামে বেচে বুঝে যা টাকা পায় তার 60% আমাকে দেয়, আর ওর থেকে বাকি 10% আমি ওই ছেলে দুটোকে দিই। এতক্ষণ যা যা প্রসেস বললাম সবগুলো ওই ছেলেগুলোই কমপ্লিট করে, আমি শুধু পিছনে থাকি, কিছু করি না। সেদিনও ওরাই আমাকে একটা গাড়ি এনে দিয়েছিল পালাবার জন্য, সেটা অবশ্যই ওদের নিজস্ব গাড়ি ছিল। আমাদের সব রকম কমফর্টের কথা ভেবে আমি ওদেরকে হুকুম করেছিলাম গাড়িটা দিয়ে যেতে। এবার যদি আপনারা জিজ্ঞেস করেন কোথা থেকে গাড়ি কিনেছিল, কত টাকা লেগেছিল, এইসব কিন্তু আমার জানা নেই স্যার, এইসব জানা নেই। এগুলোই ছেলেরাই বলতে পারবে। আর মনোরমা, ও মনো কি করলে? মনোরমা প্রথম থেকেই জানতো ওটা চুরির গাড়ি, কারণ ওই ছেলেগুলোর সম্পত্তি জানলে মনো কিছুতেই পালাতে চাইতো না আমার সাথে। বাবা ও কি করলে এটা? আরে বাস, এ তো কেঁচো ঘুরতে কেউ উঠে। তা বাছাদন, এবার মানে মানে তোমার পোষ্যপুত্র দুটির নাম ঠিকানাও বলে দাও। একজনের নাম নির্ময়, আর একজনের নাম চিন্ময়। ওরা আসলে ওই দুই ভাই। লোকে ওদের মনু আর চিনু নামে চেনে স্যার। হ্যাঁ, এই শ্রীপল্লীর শান্তিলতা অ্যাপার্টমেন্টের বি ব্লকে তাকে ফ্ল্যাট নম্বর 302। এবার তো ঠিক আছে রে। হ্যাঁ, ওকে ডান। তবে একটা প্রশ্ন, আপনাদের কি মনে হয় গাড়িটা ফের কে চুরি করেছিল? মনু আর চিনু নাকি অন্য কেউ? মনু আর চিনু এটা করতে পারে না, করেও নি। হ্যাঁ, মনু চিনু করবে না, ওরা আমার সাথে না না। প্রথমত গাড়ি তো ওদের নিজেদেরই ছিল, আর দ্বিতীয়ত চুরি করেছিল অন্য কেউ। এই কারণ গাড়ির পিছু ধা করে দূর থেকে যতটুকু দেখেছিলাম তাতে লোকটাকে রোগ আছে বলে মনে হয়নি। লম্বা না পেটে তা বোঝা মুশকিল। কিন্তু কিন্তু আমার যে চিন্ময় মৃন্ময়, ওরা দুজনেই তো রোগা সোগা। জামা কাপড় গায়ে ছিল সেই লোকটার? ছিল তো কালো কালো। হ্যাঁ, তবে সেটা শার্ট না কোট না আলখানা তা স্পষ্ট নয় স্যার। বেশ বেশ বেশ। এই ময়ূখ, রানা, যা তোরা এবার এদেরকে জিপে তোল। জিপে তোলার মানেটা কি? কোথায় যাবো আমরা? আপাতত থানায়, তারপর শ্রীঘর। এটা কিন্তু বেইমানি হলো। আমরা তো জানতাম আমাদের সব কথা জানার পর আমরা এখান থেকে ছাড়া হয়ে যাবো। সবাই জেনে যাবে। এমন করবেন না, এমন করবেন না। আমি এমএলএ মানুষ না। আচ্ছা, এরকম ব্যাপার নাকি? তা আমি বোধহয় একবার বলেছিলাম না আপনাদের ছেড়ে দেওয়া হবে, নিজে মুখে বলেছিলাম বোধহয়। না না, তারা কিন্তু কিন্তু এমনটা করবেন না। অত কান্নাকাটি করে কোনো লাভ নেই। আমার ঘাড়ে বন্দুক রেখে কি হবে? হ্যাঁ, যাই হোক, কনস্টেবল নিয়ে যান এদেরকে থানায় ভরে ভালো মতো করে যত্নআত্তি করবেন কিন্তু। এই মেলে বলে কথা। যান 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 শ্রীঘরে। ও অবশ্য আপনাদের তো আলাদা রাখবে এখন। রানার নির্দেশানুসারে 4 জন পুরুষ ও মহিলা কনস্টেবলের হাতে বাঁধা পড়ে অখিল বিশ্বাস আর মনোরমা চট্টরাজ নিজেদের নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যেতে বাধ্য হয়। হাতকাটা সোনু পিছন পিছন হাঁটে অধিক নিরাপত্তার সুবাদে। যেতে যেতে আঘাতপ্রাপ্ত মনোরমা মৌন থাকলেও অখিল বিশ্বাস ধ্রুবদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে ছাড়ে না। জায়গাটা ফাঁকা হতেই ধ্রুব সিগারেট ধরায়, মাথার ভার ও চাপ দুই কাটাতে। ময়ূক সাবধানী পায়ে হেঁটে এসে ওর কাঁধে হাত রাখে, নিচু স্বরে জিজ্ঞেস করে, ওদের ছেড়ে দেওয়াটা কি ঠিক হলো? তা কি বুঝলি ওদের কথায়? বুঝলাম যে খুনি প্রখর বুদ্ধি সম্পন্ন কেউ, কিন্তু সে জামা কেন চুরি করলো? পুলিশকে ঘোল খাওয়াতে? দেখ, যে ব্যক্তি ওদের গাড়ি নিয়ে পালিয়েছিল যদি সেই খুনি হয় তাহলে তাকে ধরবো কিভাবে? এই ঢ্যামনা অখিল বিশ্বাসের আধখানার থেকেও কম ডেসক্রিপশন কোনো কাজে আসবে কি আমাদের? ওটা কাজে আসবে না জানি, কিন্তু মৃন্ময় আর চিন্ময় ওরা তো তুরুপের তাস। আগে ওদের বাড়িতে হানা দিতে হবে, অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। এদের ধরা পড়ার খবরটা ছড়িয়ে গেলে ওরাও পুলিশের ভয়ে পালাতে চাইবে, আর ওরা পালালে আমাদের তদন্তে বিরাট ক্ষতি হয়ে যাবে। এই গাড়ি কার মালিককে, আদৌ ওরাই কিনা? যদি ওরা না হয়ে থাকে তবে কোথা থেকে সাফাই করলো, সব উত্তর ওদের ঝুলিতে। তোরা এখন থানায় যা, আমি হাতকাটা সোনুকে নিয়ে একবার শ্রীপল্লী যাই। চল বাই, বি কেয়ারফুল। হ্যাঁ ভাই, ঠিক আছে, সাবধানে যাস। আমিও যাই,
গিয়ে বাঘের খাঁচায় ঢুকি। উরি বাপরে! ময়ূখের পিঠ চাপড়ে একচিলতে হেসেই দ্রুত পা চালিয়ে বাইরের দিকে হাঁটা লাগায় ধ্রুব। ময়ূখও বেশিক্ষণ দাঁড়ায় না, কারণ ওর তারাও কম ছিল না। রাস্তার উপরই বাইকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমোচ্ছিল। ধ্রুবকে দেখেই জড়বস্তুটা জেগে ওঠে। হাত কাটা সোনুকে ব্যাকসিটে চাপিয়ে চোখের পলকে মিলিয়ে যায় ধ্রুব। পরবর্তী পর্ব শোনার জন্য দ্য ডার্ক হর্সেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন।